এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। শ্রাবণ ভীষণ বিরক্ত হলো নির্জনের এমন কথা শুনে। মহুয়াকে নিয়ে কোনো কথাই ওর পছন্দ না। একবার সামনাসামনি দেখলে নিজের জন্য কাজে রাখতে শুরু করবে সেই ছেলে, দাদার জন্য ডাকবে ভাবতে আবার হাসি পেল। সবাই হেসে উঠলো নির্জনের কথা শুনে। আফরোজা বেগম গম্ভীর হয়ে সবার দিকে তাকিয়েছে। আহনাফ আর কোনো আগ্রহ দেখালো না ওই মেয়ের বিষয়। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছোঁয়ার রুমের দিকে। একবার যদি মহুয়াকে দেখতে পারে সে আশায়। মহুয়া মোবাইলটা বের করলো। একমাত্র এই মোবাইল ওর কাছে আছে, তাও সিম নেই। সিমটা খুলে পানিতে ফেলে দিয়েছিল। মাথা ভীষণ যন্ত্রণা করছে, চোখ জ্বলছে। কয়েকবার মাথায় পানি দিল। আমেনা বেগম রান্না শেষ করে সবাইকে ডাকলেন টেবিলে। সোফায় নির্জন আর আহনাফ বসে আছে। কিছুটা দূরে ছোঁয়ার টিভি দেখছে। আচ্ছা ভাই, ইউরোপের মেয়েরা অনেক সুন্দর তাই না? তোমার তো নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। ছোঁয়া কান খাড়া করে ওদের কথা শুনছে। না। ছোঁয়া খুশি হয়ে মনে মনে নেচে উঠল। কি বলো, আজকাল এমন ছেলে আছে যে গার্লফ্রেন্ড নেই? তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো। আমি দেখেছি ইউরোপের মেয়েরা একদম ফর্সা, কি সুন্দর ফিগার। আহনাফ নির্জনের দিকে তাকাতে নির্জন চুপ হয়ে গেল। ছোঁয়া সুযোগ পেয়ে বলে উঠল, ভাইয়া তোমার কেমন মেয়ে পছন্দ? আহনাফ মোবাইলের দিকে তাকিয়েছিল। ছোঁয়ার কথাগুলো শুনে বলে উঠল, এখনো ভেবে দেখিনি। বলো না ভাইয়া, সবার তো একটা পছন্দ আছে। আহনাফ চুপ করে কিছু একটা ভেবে বলল, শ্যামবর্ণ গায়ের রং, চোখ বেশি বড় নয় আবার ছোট না, চুলগুলো কোমর পর্যন্ত, হাইট 5 ফুট 4 থেকে 5, এমন হলেই হবে। ছোঁয়া মন খারাপ করে নিজের দিকে তাকালো। ছোঁয়া উজ্জ্বল ফর্সা চোখ, বেশি বড় না, তবে ওর সাথে একদম ঠিক আছে। চুল কাঁধের একটু নিচে পড়ে। হাইট 5 ফুট 2 বা 3 হবে। নির্জন হেসে বলল, ভাই যদি মেয়ে ফর্সা হয়, চোখ বড় হয়, চুল হাঁটু অবধি হয়, হাইটে 5 ফুট 5 হয়, তাহলে তুমি কি করবে? আহনাফ নির্জনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুই মনে কর এমন মেয়ের সাথে তোর বিয়ে হলো। তুই কোনো এক কারণে ঝগড়া লাগলি, তোর বউ হঠাৎ রেগে গেল, হাতে একটা চাকু নিয়ে তোর সামনে দাঁড়ালো, বড় বড় চুলগুলো বাতাসে উঠছে, রেগে বড় বড় চোখ লাল করে তোর দিকে তাকিয়ে আছে, ফর্সা মুখ, সাথে এমন ভয়ঙ্কর অবস্থা, ঠিক দেখতে কেমন লাগবে তোর বউকে? ছোঁয়া চোখ বন্ধ করতে সামনে মহুয়ার এমন ছবি ভেসে উঠল। ভয়ঙ্কর চিৎকার করে বলে উঠল, ডাইনি। নির্জন আর আহনাফ হু হু করে হেসে উঠল। ছোঁয়া রেগে উঠে চলে আসলো। সবাই খাবার টেবিলে বসে আছে। আনোয়ার চৌধুরী ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, সুইট হার্ট, মহুয়া কোথায়? সুইটহার্ট, মেয়ের মাথা ব্যথা। ওকে নিয়ে আসো, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিলেই কথা কমে আসবে। ছোঁয়া উঠতে নিলে নিরুপমা বলে উঠল, আব্বা মেয়েটার জন্য উপরে খাবার পাঠিয়ে দেই। নিরুপমা কিছুতেই চান না মহুয়া নিচে আসুক। কেন মাথা ব্যথা? পা তো আর ব্যথা না যে নিচে এসে খেতে পারবে না। ছোঁয়া নিয়ে এসো। আহনাফ একটু কিছু মুখে দিয়ে উঠে গেল। খেতে ইচ্ছে করছে না, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। ছোঁয়া মহুয়াকে নিয়ে নিচে নেমে আসলো। শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সব সময় ঘোমটা দিয়ে মাথা নিচু করে রাখে, এটা দেখতেই ভীষণ ভালো লাগে। শ্রাবণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্জন সিঁড়ির দিকেই তাকালো। নির্জন শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, এটা আবার কে? মহুয়া। মেয়েটা তো অনেক সুন্দর। ভাবের চোখে দেখ। নির্জন খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে ফ্রি কুচকে তাকিয়ে, এভাবে না তাকিয়ে খাবার গিল। কি ব্যাপার ভাই, বাবির চোখে কেন দেখবো? আমার তো মনে হয় না ভেঙে ভেঙে তোকে বুঝিয়ে বলতে হবে। নির্জন খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে ফ্রি কুচকে তাকালো। নির্জন মন খারাপ করে মহুয়ার দিকে আরেকবার তাকালো। এত সুন্দর মেয়েটা সে পটাতে পারবে না ভাবতে আবার খাবার আর গলা দিয়ে নামছে না। যতই হোক ভাই এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছে। ভাবির নজরে কেন কষ্ট হলেও আজ থেকে ভাবি বলে ডাকবে সে। হঠাৎ
মন খুশি হয়ে গেল। ভাবি, এত সুন্দর ভাবির কোনো বোন থাকলে নিশ্চয় এর থেকে আরো বেশি সুন্দর হবে। আর তখন সে নিজের পাওয়ার দিয়ে পটিয়ে বিয়ে করে নেবে। তার মহুয়ার সাথে ভাব করতে হবে, তারপর কৌশলে জিজ্ঞেস করতে হবে বোন আছে কিনা। মহুয়া বসতে আনোয়ার চৌধুরী এটা সেটা জিজ্ঞেস করলো। শ্রাবণকে বলল ওর জন্য মেডিসিন নিয়ে আসতে। শ্রাবণ তো মহা খুশি। ভালোবাসা বুঝি এমনই হয়, হুট করে জীবনে চলে আসে বসন্তের মতো সর্বক্ষণ। মনে এক আনন্দের বাতাস বইতে থাকে। প্রিয় মুখটা একবার দেখলে হৃদয় শীতল হয়ে যায়। মানুষের সাথে একটু কথা বলার জন্য হাজারটা অজুহাত খুঁজতে থাকে। আফরোজা বেগম মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, সারাদিন রুমে আটকে না থেকে সবার সাথে বসে কথা বলতে পারো, ছাদে যেতে পারো। সারাক্ষণ রুমে আটকে থাকলে নিজেকে আরও একা মনে হবে। সবার মাঝে বসে নিজেকে মনকে শান্তি দেওয়ার জন্য টুকটাক কথা বলতে পারো। মহুয়া একবার আফরোজা বেগমের দিকে তাকায়। মহিলাটাকে যত কঠিন ভেবেছিল ততটা কঠিন নয়। নির্জন হাত বাড়িয়ে বলে উঠল, হাই, আমি নির্জন চৌধুরী। নির্জন হঠাৎ হাত বাড়িয়ে বলে উঠল। সবাই খাবার থেকে চোখ তুলে নির্জনের দিকে তাকালো। বেচারা সবার তাকানো দেখে হাত মুছতে মুছতে বলে উঠল, আমার খাওয়া শেষ। তাহলে রুমে যাও, চাকরি খুঁজো। আর কত এভাবে বসে বসে খাবে? তোমার দুই ভাই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে, আর তুমি কি করছো? নির্জন বিরক্ত হয়ে আনোয়ার চৌধুরীর কথাগুলো শুনল। মহুয়ার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা নিচের দিকেই তাকিয়ে খাচ্ছে। মানে কি সবাই এত আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, আর এই মেয়ে একবারও তাকালো না। কি আজব মেয়ে। রাত গিয়ে সকালের আলো ফুটে উঠেছে। মহুয়া নামাজ পড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কালো হুডি পরে কোনো একটা ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলো। সকাল 8টা। আমিনা বেগম, হালিমা বেগম, নিরুপমা সবাই মিলে নাস্তা তৈরি করছে। এই বাড়িতে দুইটা কাজের লোক, দুইটাই ছুটিতে গেছে, যার কারণে সবাই মিলে কাজ করছে। মহুয়া এই প্রথম রুম থেকে বের হয়ে নিচে আসলো। হাঁটতে হাঁটতে রান্নাঘরের সামনে থামলো। আমিনা বেগম মহুয়াকে দেখে হেসে পড়ল, কিছু লাগবে? না আন্টি। সবাই নিজের কাজ করতে হঠাৎ মহুয়া বলে উঠল, আন্টি আমি হেল্প করি। আমিনা কিছু বলার আগে নিরুপমা বলে উঠল, করতে পারো কিছু? মহুয়া কি বলবে সে তো কিছু পারে না, তবু মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। নিরুপমা কতগুলি সবজি ওর সামনে রেখে বলল, তাহলে এগুলো একটু কেটে দাও। আমিনা বেগম রেগে বলে উঠল, এসব কি মহুয়া, তোমার কিছু করতে হবে না, রুমে যাও, রান্নাঘরের কাজ শুধু মহিলাদের। আমি পারবো আন্টি। মেয়েটা কাঁদতে চাচ্ছে, নিষেধ করছেন কেন ভাবি? আমিনা বেগম আর কিছু বললেন না, শখ করে বলেছে মেয়েটা কাটুক তাহলে। মহুয়া হাতে চাকু নিয়ে একটা পেঁয়াজ নিল, কিন্তু কিভাবে শুরু করবে? সে তো বাড়িতে বটি দিয়ে কাটতো, কিন্তু এখানে চাকু। তখনই ছোঁয়া ওকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে দেখতে পেয়ে আসলো। এইসব কি আম্মু? মহুয়াকে কেন কাজ করতে দিয়েছেন? মেয়েটা নিজেই করতে চাইলে আমরা কি দোষ? ছোঁয়া মহুয়ার হাত থেকে চাকু নিয়ে 5 মিনিটে সব সবজি কেটে ওর আম্মুর সামনে রাখলো। মহুয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এত দ্রুত একটা মেয়ে কিভাবে সবজিগুলো কাটলো? নিরুপমা মেয়ের হাতে থেকে চাকু নিয়ে বলে উঠল, তোমাকে সব সময় বলি ধীরে ধীরে কাটবে, কিন্তু না, তুমি আমার কথা শুনবে না, একদিন হাত কেটে বসে থাকবে। আমিনা বেগম হাসলেন ছোঁয়ার দিকে তাকিয়ে। মেয়েটা বেশ গুণবতী। নির্জন ড্রয়িং রুম থেকে বলে উঠল, ফুফিমণি, আমি ভাবছি একটা রেস্টুরেন্ট খুলব, আর রাঁধুনি হিসেবে তোমার মেয়েকে সিলেক্ট করব। দাদার ইচ্ছেও পূরণ হবে, তোমার মেয়েও একটা জব পাবে। দারুণ আইডিয়া না? ছোঁয়া কটমট দৃষ্টিতে থাকে নির্জনের দিকে টমেটো ছুঁড়ে মারল। ছোঁয়া মহুয়াকে রেডি হতে বলল। দাদাজান বলেছে আজ ছোঁয়ার কলেজে মহুয়াকে ভর্তি করাবে। মহুয়া চুপচাপ রেডি হয়ে নিল। কালো বোরকার সাথে হিজাব দিয়ে সুন্দর করে মুখ ঢেকে নিল। এভাবে কেন? আমি এইভাবে চলাফেরা করতে পছন্দ করি। ছোঁয়া আর কিছু বলল না, মহুয়াকে নিয়ে বেরিয়ে গেল। ছোঁয়া কলেজে এসেই দেখা পেল শ্রাবণের। শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে বলল, আসুন, ফার্স্ট ইয়ার না? জি। ভর্তি করিয়ে শ্রাবণ ছোঁয়াকে বলল সাবধানে মহুয়াকে নিয়ে বাসায় চলে যেতে, ওকে আবার অফিস যেতে হবে। শ্রাবণ ওদের বিদায় জানিয়ে চলে গেল। গেটের কাছে এসে দেখলো ভুলে ব্যাগ ক্লাসে রেখে এসেছে। মহুয়াকে এখানে দাঁড়াতে বলে জলদি আবার
কলেজের ভেতর গেল। মহুয়া দাঁড়িয়ে আছে, তখনই একটা মেয়েকে কাঁদতে দেখলো। সে না চাইতো জিজ্ঞেস করলো, কি হয়েছে? এক ছেলে আমার শরীরে বাজেভাবে হাত দিয়েছে, আমার ওড়না নিয়ে গেছে। মেয়েটা কথা শেষ করার আগে মহুয়ার চোখ অস্বাভাবিক লাল হয়ে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে জিজ্ঞেস করলো, ছেলেটা কোথায়? মেয়েটা কান্না করে বলে উঠল, একটা ভাইয়া এসেছিল হেল্প করতে, ছেলেটাকে বুঝিয়েছিল, কিন্তু ছেলে বন্ধুগুলো ওর ছেলেটা মিলে ওই ভাইয়ার গায়েও হাত তুলেছে। আমি ভয়ে এসেছি। কি আজব একটা ছেলে তোমাকে হেল্প করতে এসছে। তোমার জন্য ছেলেদের হাতে মাইর খাচ্ছে আর তুমি পালিয়ে যাচ্ছ। তোমার প্রয়োজন ছিল ছেলেটাকে হেল্প করা। ছেলেটা কোথায়? তখনই সামনে গন্ডগোল শুনতে পেল। মহুয়া পুছলো, এখন হয়তো ছেলেটাকে মারছে। মহুয়া এক পা দুপা করে এগিয়ে গেল। ভিড় সামনে ঠেলে গিয়ে দেখলো একটা ছেলে আরেকটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। ভীষণ রাগ হলো, নিজেকে এই ছেলের মাঝে দেখতে পেল। এভাবে তাকেও মেরেছিল নর পিশাচরা। রেগে সামনের ছেলেটার কলার পাকড়ে নিজের দিকে ফিরিয়ে গালে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দিল। সেকেন্ডের মাঝে নিস্তব্ধতায় ছড়িয়ে গেল চারপাশ। কারো মুখে কোনো শব্দ নেই। অবাক হয়ে তাকিয়ে আছে এক বোরকা পরা সাধারণ মেয়ের দিকে সবাই। বিয়ে ঠেলে ছোঁয়া মহুয়ার পিছু পিছু এসেছিল, এমন কিছু দেখতে পাবে কখনো আশা করে। নীরবতা ভাঙে ছোঁয়া বলে উঠল, আনা ভাই। নীরবতা ভেঙে ছোঁয়া বলে উঠল, আনা ভাই। সেদিকে মহুয়ার কোনো খেয়াল নেই। সে তো থাপ্পড় মেরেও শান্ত হয়নি। আর লজ্জা করে না বোনের বয়সী একটা মেয়ের গায়ে হাত দিতে? আপনাদের মতো ছেলেদের শুধু থাপ্পড় নয়, জুতা খুলে মারা উচিত। আহনাফ রেগে হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে বোরকা পরা মেয়েটার চোখের দিকে। নিচে মার খেয়ে পড়ে থাকা ছেলেটা ফাঁকে পালিয়ে গেল। মহুয়া আহনাফের হাত থেকে ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিল। রেগে আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, আর আপনারা দেখে দেখে মজা নেবেন। আজ রাস্তায় এক গুন্ডা অন্যের বোন মেয়ে বউয়ের সাথে এমন করছে। কলেজে আপনাদের মেয়ের সাথে কাল যে আপনাদের মেয়ের সাথে এমন হবে না তার কি গ্যারান্টি? হ্যাঁ, প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন, ভিডিও করবেন। আপনারা একটু প্রতিবাদ করলে, এগিয়ে আসলে এরা মেয়েদের সাথে কথা বলতেও ভয় পেত। ছোঁয়া কি বলবে মাথা কাজ করছে না। মহুয়া এসব কি বলছে? এখানে কি হয়েছিল? ভাই এইভাবে মারছিল কেন ছেলেটাকে? এই ওড়নাকার সবকিছু কেমন এলোমেলো লাগছে। আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, শেষ আপনার বক্তব্য দেওয়া? মহুয়া রেগে আহনাফের দিকে আঙ্গুল দেখিয়ে বলে উঠল, আমি আপনাকে পুলিশে দিব। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আজ মেয়ে মানুষ বলে চুপ করে আছি, তা না হলে এতক্ষণ এখানেই পুঁতে ফেলতাম। একটা থাপ্পড়ের পরিবর্তে মুখের সবগুলো দাঁত ফেলে দিতাম। বেয়াদব মহিলা, শুধু মেয়ে বলে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার আমার সামনে যেন আপনার মতো বেয়াদব মহিলাকে না দেখি। মহুয়া রেগে গেল। কত বড় সাহস, ওকে বেয়াদব মহিলা বলেছে। মহুয়া আর কিছু বলার আগে কেউ এক ছুটে মহুয়ার হাত চেপে ধরল, হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসলো। আহনাফ রেগে সবার দিকে তাকিয়ে নিজের গাড়ির ভেতর গিয়ে বসলো। ছোঁয়ার মোবাইলে কল দিল। ছোঁয়া ভয় পেয়ে গেল। এখন যদি ভাইয়ার সামনে মহুয়াকে নিয়ে যায়, নিশ্চয়ই ভাইয়া মহুয়ার গালে থাপ্পড় বসিয়ে দিবে। না হয় কি করবে আল্লাহ জানে। বাড়িতে তো এই জীবনে আর ওর জায়গা হবে না, সোজা বাসা থেকে বের করে দিবে। ছোঁয়া খুব ভালো করে আহনাফকে চেনে। আজ মহুয়ার জায়গা অন্য কোনো ছেলে হলে আইসিইউতে ভর্তি করানো হতো এতক্ষণে। মহুয়া তখনও রাগে ফুঁসছে। কত বড় বেয়াদব ছেলে, অপরাধ করেছে, তারপর ওকেই কথা শুনিয়ে চলে গেল। বেয়াদব মহিলা পদ। আরও কয়েকটা থাপ্পড় দেওয়ার প্রয়োজন ছিল। ছোঁয়া মহুয়ার দিকে ভালো করে তাকালো। এতদিন শান্ত সৃষ্ট চুপচাপ ভেবে আসা মেয়েটা হাস্তার আসল রূপে ফেলল। ছোঁয়া ব্যাস অবাক হয়ে গেল। এটা ভেবে মহুয়াকে সে বোকা ফিতু ভেবেছিল। এই মেয়ে তো ছোঁয়াকে টপকে গেছে। তাহলে এমন বোকা ফিতু সে যে কেন থাকে? মাথায় হাজারটা প্রশ্ন চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইল। ছোঁয়া মোবাইল রিসিভ করে বলে উঠল, ভাইয়া তুমি চলে যাও, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাচ্ছি। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, মিথ্যা কেন বলছো ছোঁয়া? আমি তোমাকে এখন দেখেছি। ছোঁয়া ভয়ে চুপসে গেল। আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া আমি রিক্সা থামিয়ে দেখতে গিয়েছিলাম কি হয়েছে, এখন আবার রিক্সায়। আহনাফ কিছু না বলে কল কেটে দিল।
গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল বাড়ির দিকে। ছোঁয়া একটা গভীর শ্বাস ফেলে মহুয়ার দিকে তাকালো। কি হয়েছিল মহুয়া? মহুয়া চুপ করে রইল। ছোঁয়ার বেশ রাগ হলো। কি হয়েছে? তুমি ভাইকে কেন সবার সামনে মেরেছো? মহুয়া অবাক হয়ে বলল, ভাই? তুমি যার গায়ে হাত তুলেছ সে আহনাফ চৌধুরী। মহুয়ার চোখ মুখ শক্ত হয়ে আসলো, কঠিন কণ্ঠে বলে উঠল, এমন বেয়াদ্দপ ছেলে তোমার ভাই? পৃথিবীতে সব পুরুষ এক, অন্তত তোমাদের বাড়ির ছেলেরা এমন ভাবতে পারিনি। সব ভীষণ রেগে গেল। সব সহ্য হলেও ভাইদের নিয়ে সে কখনো কোনো কটু কথাও সহ্য করবে না। আর যদি হয় আহনাফের কথা, তাহলে তো আজ মহুয়ার জায়গায় অন্য কোনো কেউ হলে ছোঁয়া মুখ বাঁকা করে দিত একদম। তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল, প্রথম থেকে শেষ পর্যন্ত বলো মহুয়া। মহুয়া সবটা বলল, হাতের ওড়নাটা দেখিয়ে বলল। ছোঁয়া গভীর কণ্ঠে বলে উঠল, আমার ভাই এমন নয়, এখানে তুমি ভুল বুঝেছ। ভাই যাকে মারছিল সে এই এলাকার বকাটি লিডার রনি। প্রতিদিন একটা না একটা মেয়েকে বিরক্ত করা ওর প্রধান কাজ। তখনই ওদের সামনে ওই মেয়েটা এসে দাঁড়ায়। মহুয়া ওড়না ওই মেয়ের হাতে দেয়। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোঁয়া মেয়েটার সামনে গিয়ে বলে উঠল, তোমার সাথে রনি আর ওর দলবলেরা বেয়াদবি করেছিল। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ বলল। ছোঁয়া মহুয়ার দিকে ফিরে আহত কণ্ঠে বলে উঠল, এটা কি করলে মহুয়া? মহুয়া ওপরে নিজেকে শান্ত রেখে ছোঁয়ার দিকে তাকালো, কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত হয়ে পড়ল। না জেনে এমনটা করা একদম উচিত হয়নি, কিন্তু ওর কি দোষ? মেয়েটা যা বললো সব তো আহনাবের সাথে মিলে গিয়েছিল। হাতে ওড়নাও ছিল। সামনে কি হতে যাচ্ছে ওর সাথে? রাগে চোখ দিয়ে আগুন জ্বলছে। বাড়িতে প্রবেশ করে দোতলায় নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে ধরাস করে দরজাটা লাগিয়ে দিল। গায়ের শার্টটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেলল। চশমা খুলে টেবিলের উপর রেখে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। রাগে ইচ্ছে করছে মেয়েটার গাল লাল করে ফেলতে। কত বড় সাহস আহনাফ চৌধুরীর গায়ে হাত তুলে! এই মেয়ে দ্বিতীয়বার ওর সামনে পড়লে জীবন নিয়ে নিবে, আস্ত রাখবে না এই মেয়ের। খুব ভালো করে বুঝিয়ে দিবে আহনাফ চৌধুরীর গায়ে হাত তোলার পরিণাম কতটা ভয়ঙ্কর। ব্যক্ত মহিলা। ছোঁয়া বিছানার উপর বসে গম্ভীর হয়ে মহুয়ার দিকে তাকিয়ে আছে। মহুয়াকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি, সে আগের মতোই শান্ত হয়ে আছে। তোমার ভয় করছে না মহুয়া? মহুয়া শান্ত দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল, না। মহুয়া তুমি জানো এবারের সব থেকে রাগী ছেলে আহনাফ চৌধুরী। যেমন রাগী তেমন খুব ভালো মনের মানুষ। ভাই কখনো এমন কাজ করতে পারে না। তুমি সন্দেহের বশে এমন কাজ কিভাবে করলে? ভাই ভীষণ কষ্ট পেয়েছে। বড়াম্মু জানতে পারলে এক মুহূর্ত আর এ বাড়িতে তোমার জায়গা থাকবে না। সবার ভীষণ আদরের আহনাফ ভাইয়া। ভাইয়ার সামনে ভুলেও যেও না। তুমি বরকা পরে মুখ ঢাকলে কি হবে? তোমার চোখ দেখলে ভাইয়া চিনে ফেলবে, তারপর নিশ্চিত এ বাড়ি থেকে বের করে দেবে। দাদা ভাইও কিছু বলতে পারবে না। মহুয়া চুপচাপ ছোঁয়ার কথা শুনে বেলকুনিতে চলে গেল। সে তো জানতো না এখানে ওর দোষ কোথায়। এখন আর নিজের জন্য ভয় হয় না। চোখ বন্ধ করতেই সমস্ত সুন্দর স্মৃতিগুলো ঝাপসা হয়। চোখের সামনে ভেসে উঠে আস্তে আস্তে জীবন থেকে সুন্দর স্মৃতিগুলো মুছে যাচ্ছে। কতগুলো জানোয়ারের মুখ ছাড়া স্মৃতির পাতা শূন্য। সে শুধু ভাসতে চায় পিচাসটার মাথা থেকে দেহটা আলাদা করা ফেলার জন্য। ভালোবাসার নামে ছলনা করা পুরুষটির দেহ থেকে হৃদয়টা টেনে বের করে ফেলবে প্রতারক ঠকবাজ। সামনে গিয়ে জিজ্ঞেস করবে তার ভালোবাসার সম্মান আর সব শেষে জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে। রাতে সবাই ডাইনিং এ বসে আহনাফের জন্য অপেক্ষা করেছে। আহনাফ নিজের রুমে দরজা আটকে বসে আছে। ছোঁয়া ভয় ভয়ে দুইবার ডেকে এসেছে। আহনাফের ভীষণ কান্না আসছে এখন। আহনাফের কি শরীর খারাপ? না ভাইয়া, মন ভালো না, কোনো কারণে ভীষণ রেগে আছে। আমিনা বেগম সবাইকে সব কিছু সামনে দিয়ে নিজেই ছেলেকে আনতে গেলেন। আনোয়ার চৌধুরী মহুয়াকে কলেজের কথা জিজ্ঞেস করলেন, কেমন লাগলো, আরো অনেক কথা। মহুয়া সুন্দর করে উত্তর দিল। শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে হাসল। মেয়েটা সব সময় মাথা নিচু করে রাখে, কখনো হাসে না, মুখ স্বাভাবিক, প্রয়োজনের বাইরে কোনো কথাও বলে না। এত বড় ঘুমটা দিয়ে রাখতে কি বিরক্ত লাগে না? নির্জন শ্রাবণের দিকে তাকে ফিসফিস করে বলে উঠল, এভাবে হাবলার মতো তাকিয়ে না থেকে খাবার খাও। আমার আফসোস লাগছে আমার এত হ্যান্ডসাম ভাইটাকে পাত্তা দিচ্ছ না হবু ভাবি। ভাই কিভাবে ভাবিকে পটাবে সেটাই তো বুঝতে পারছে না।
ভাবি তো ভুলেও তোমার দিকে তাকায় না। এখন যদি জিজ্ঞেস করি এখানে শ্রাবণকে, ভাবি মনে হয় বুঝতেই পারবে না এখানে শ্রাবণকে। বলি হেসে ফেলল। শ্রাবণ হতাশার নিঃশ্বাস ফেলে মহুয়ার দিকে তাকালো। নির্জন মিথ্যা কিছু বলেনি। শ্রাবণ ভ্রুকুচকে তাকে আবার বলল, কেন, পটানো কি অসম্ভব কাজ নাকি? আর আমি পটাবো কেন? আমি তো আস্তে আস্তে ভালোবাসতে শেখাবো। নির্জন বিরক্ত হলো। তুমি আস্তে আস্তে ভালোবাসা শেখানোর আগে যদি বিড়াল এসে কবুতর নিয়ে চলে যায়? তুমি আজ থেকে আমার কথায় চলো, দেখবে এক সপ্তাহে ভাবি তোমাকে জড়িয়ে ধরে বলছে, শ্রাবণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। শ্রাবণ নির্জনের নাটকীয় কথায় ফিক করে হেসে ফেলে।